আমাদের রাজনীতি পথে ক্ষমতা কখনোই মুখ্য ছিল না। তো টিকে থাকতে হলে কারো না কারোর সাথে তো জোটে যেতে হবে। ওনারা কিন্তু বলে নাই যে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, ওনারা বলেছে ওয়েলফেয়ার স্টেট করবে। হ্যাঁ, এটা সত্যি যে ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগটা, এটা একেবারে শতভাগ সত্যি। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে শপথটা, সেইটাই নাই। রাজনীতি মানে কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং একটি রাষ্ট্রের ভবিষ্যৎ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত নিতেও কিন্তু সাহায্য করে। আসলে বাংলাদেশের রাজনীতিটা এই মুহূর্তে এমন একটা পর্যায়ে আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো রাজনৈতিক একটা ছায়া আছে, দীর্ঘ একটা শক্তির ছায়া। আবার নতুন কিছু কণ্ঠস্বরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নতুন প্রজন্মের যে রাজনীতি সেটাকে নিয়ে আসছে, বিকল্প একটা রাজনৈতিক শক্তিকে সেখানে তুলে ধরতে চাইছে। ক্যাম্পাস টাইমস প্রেজেন্ট পলিটিক্যাল পালস, এখানে আমরা একটু আলোচনা করব এবং আজকের এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূরকে। হুমায়রা নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি তো একজন আইনজীবীও, প্র্যাকটিস কি করছেন? হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করি। এটা সত্যি যে অভ্যুত্থানের পরে বেশ কিছুদিন রাজনীতি করতে এসে দলটাকে গোছানোর যে পলিসি মেকিং কাজগুলোর পিছনে বেশ সময় দিতে হয়েছিল বলে একটু তো প্র্যাকটিসে বেশ ভাটা পড়েছে, কিন্তু কাজটা আমার কাছে সাধনার মতো। আজকে আমার অস্তিত্ব যতটুকু এখানে রাজনীতির মাঠে না, মানুষ হিসেবে সমাজে আমার যতটুকু অবস্থান, এইটা আমি আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে ক্যারি করি নাই। আমার কাজের জায়গায় আমি নিজের অবস্থানটা একেবারেই স্বতন্ত্রভাবে নিজের কষ্টে পরিশ্রমের দ্বারা গড়েছি। সো আমার জন্য আমার কাজটা আমার সাধনার মতো, সো ওইটা আমি কোনোভাবেই ছাড়বো না। আমরা নির্বাচনের সময় দেখেছিলাম আপনি বোধহয় নির্বাচনে একজন প্রার্থী হিসেবে আপনি চেষ্টা করেছেন। আসলে এই জায়গাটা পরে আপনাকে আবার দেখতে পেলাম না, সেই জায়গাটায় এটা কেন হলো? রাজনীতিতে আসাটা যেমন পরিকল্পিত ছিল না, ইট ওয়াজ নেভার পার্ট অফ দ্য প্ল্যানস যে লাইফে কখনো পলিটিক্স করব। ইভেন আমাদের সাথে যারা প্র্যাকটিস করেন তারাও কোনো না কোনোভাবে পলিটিক্যাল পার্টিজের সাথে অ্যাফিলিয়েটেড, কিন্তু আমি দেখতাম যে আমার সবার সাথেই ভালো সম্পর্ক। আমি রেসিপ্রিক্যাল রিলেশনশিপে বিলিভ করি। ধরেন আমি আপনাকে সম্মান করবো, আপনি আমাকে সম্মান করবেন, আমি আপনাকে মায়া করবো, আপনি আমাকে মায়া করবেন, তাই না? আপনি ঘৃণা প্রকাশ করবেন, আমি হয়তো, এটা কিন্তু প্রত্যেকটা জীবের জন্যই, আমি হয়তো অতটুকু ঘৃণা আপনার প্রতি প্রকাশ করতে পারবো কিনা জানি না, কিন্তু সম্পর্কতে দূরত্ব থাকবে। ওইভাবেই আমি সবার সাথে সম্পর্ক মেনটেন করতাম, রাজনীতিটা করতাম না। তো এখন অভ্যুত্থান পরবর্তীতে যে বাস্তবতা তৈরি হয়েছে, সেটা আসলে আমাকে রাজনীতি সচেতন হতে এবং রাজনীতিতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। তো ইলেকশনও করাটা ওয়াজ নেভার পার্ট অফ দ্য প্ল্যান। অবভিয়াসলি জনপ্রতিনিধি হওয়ার যেই ব্যাপারটা, সেটা তো আমি আগেই ছিলাম ধরে নিতে গেলে। ধরেন আইনজীবী হিসেবে তো আমি জনগণকেই প্রতিনিধিত্ব করি, মানুষকেই প্রতিনিধিত্ব করি, মানুষের জন্যই তো কাঠগড়ায় দাঁড়াই, এবং ওখানে মানুষ যারা কাঠগড়ায় দাঁড়ায় তাদেরকেই তো প্রতিনিধিত্ব করি, এবং যারা বিচার প্রার্থী তাদের জন্যই তো বিচারের সুবিচার নিশ্চিত করার জন্য কাজ করি। সেই জায়গাটা থেকে দল যখন আমাকে নমিনেশন দিয়েছিল, প্রাথমিক নমিনেশন, তখন আমাদের 125 জনকে প্রাথমিক নমিনেশন দেয়। ওই সময় আমরা স্বতন্ত্র নির্বাচন করারই কথা ছিল, আচ্ছা, একেবারে স্বতন্ত্রভাবে। তো মাঠে কাজ করতে যখন শুরু করলাম আমরা, তখন বেশ কিছু কঠিন বাস্তবতা আমরা ফেস করেছি। প্রথমত, আওয়ামী লীগের যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, নিষিদ্ধ তো দল হিসেবে তারা নিষিদ্ধ না, কিন্তু তাদের কার্যক্রম নিষিদ্ধ। তো আমরা দেখলাম যে কাজ করতে গিয়ে বেশ নানান রকম সেফটি ইস্যু হচ্ছে, এবং তারা মানে গুপ্ত থেকেও বেশ বেশ মানে নানান রকম সহিংসতার একটা, এবং ওই সময়টাতেই বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের ইলেকশন থেকে দূরে রাখার কারণে বিভিন্ন বিল্ডিং এ আগুন জ্বালিয়ে দেয়া, গ্রামে গঞ্জে নানান রকম সহিংসতা হওয়া। সেফটির জায়গাটা থেকেই তখন এই মানে ওই জায়গাটা থেকে একটু দূরে ছিলাম, জোটের বিষয়টা বলছিলাম যে, এবং এরই প্রেক্ষিতে দেখলাম যে আওয়ামী লীগেরই একজন ফয়সাল নাম, সে অস্ত্র মামলার আসামি ছিল, জামিন বের হয়েছে, এবং সে হাদি ভাইকে হত্যা করলো। এবং ওই জিনিসটা, ওই বাস্তবতাটা, দ্যাট শুক আস ফ্রম দ্য কোর। আমাদের রাজনীতি করতে আসা এবং সামনে এগিয়ে যাওয়ার পথে ক্ষমতা কখনোই মুখ্য ছিল না, এখনো না,
টু বি অনেস্ট। হাদি ভাই যে কথাটা বলেছিলেন না যে আমি যদি একা পার্লামেন্টে যাই 299 জনকে আমি দৌড়ের উপর রাখবো, ওই পার্সপেক্টিভটা আমরাও হোল্ড করতাম। সো সব জায়গায় জিতে আসতে হবে এইটা আমাদের টেন্ডেন্সি ছিল না, কিন্তু একা নির্বাচন করতে গিয়ে যখন এই ধরনের সেফটি ইস্যু ক্রিয়েট হলো তখন আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম এবং চিন্তা করলাম যে এই সামনের রাজনীতিটা করতে হলে তো আগে তো টিকে থাকতে হবে না, তো টিকে থাকতে হলে কারো না কারোর সাথে তো জোটে যেতে হবে। আমার মনে আছে যে আপনারা জোট গঠন করলেন নির্বাচনের জন্য, নির্বাচনের জন্য নাহিদের গঠন সাথে যখন করলেন। আমার কথা হয়, নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং বর্তমানে উনি ডেপুটি চিফ, বিরোধী দলীয় ডেপুটি চিফ এমপি, ওনাকে আমি বলেছিলাম যে কার সাথে জোটে যাবে এটা নিয়ে আলাপ বা জোটে যাবে কিনা। তখন আমি বললাম বাস্তবতার ভিত্তিতে জোটে যাওয়ার যে সিদ্ধান্ত সেইটা যদি হয় তাহলে আমি সেটাকে সমর্থন করি, তবে তাদের সাথেই যাবেন যারা একজন নাহিদ ইসলাম যিনি এক দফার ঘোষক এবং যার কারণে এই অভ্যুত্থানে সফলতা এসেছে, যেই মানুষগুলো এই অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে তাদের যারা যথাযথ সম্মান করবে, জোটটা যাতে তাদের সাথেই হয়। তো সেই আলোচনার প্রেক্ষিতে শেষ পর্যন্ত 11 দলীয় জোট হয়, যেখানে এলডিপি, তারপর হচ্ছে এবি পার্টি। এনসিপি কি মানে ডানপন্থী একটা রাজনৈতিক দল হিসেবে হয়ে যাচ্ছে, কি মনে করছেন আপনি? এটা একটা পার্সপেক্টিভ, অনেকেই এটা ধারণা করছে। ওই জায়গাটাতে যেটা বলছিলাম যে তখন যখন জোট হয়, তো জোটে যেহেতু আসন সংখ্যা সীমিত, মানে যেটা সমঝোতার মধ্যে, তখন আমি সিদ্ধান্ত নেই যে আমার আরেকটু রাজনীতি করার সুযোগ আছে, আমি হয়তো এই মুহূর্তে মাঠের রাজনীতি বা নির্বাচনী রাজনীতিটা আপাতত না করে আমি অন্যদেরকে সহযোগিতাটা করি, সেটা বরং বেশি ভালো হবে। তো ওখান থেকে সরে আসে এবং আমরা কিন্তু শুরুই করেছিলাম একটা মধ্যপন্থার রাজনীতি দিয়ে এবং এখন পর্যন্ত আমরা সেই জায়গাটাতেই আছি। আমাদের রাজনীতির যে পথ চলা, সেখানে আমাদের সাথে একেবারে এক্সট্রিম লেফটিস্ট যারা আছেন তারাও আছেন, একেবারে এক্সট্রিম রাইটিস্টরাও আছেন, আবার আমার মতো মধ্যপন্থার যারা ধর্মটাকেও লালন করি, আবার সাম্যেও বিশ্বাস করি, তারাও আছেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, কিন্তু আমার মনে হয় যে ধর্মের ব্যাপারটা আমরা যদি নাই কথা বলি, কারণ আমরা প্রত্যেকে কিন্তু একটা ধর্মকে অনুসরণ করি। আপনিও তো মুসলমান, বলেন এটাকে এক্সাজারেট করার কিছু নাই। আমাদের ধর্মে যেটা প্রয়োজনীয়, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্য কথা বলো, এই জায়গাগুলো তো আমাদের মানে সবারই একই জায়গায়। হ্যাঁ, এখন মনে করেন যে এক্সট্রিম রাইটিস্ট দল হিসেবে মনে করা হয় হচ্ছে জামাত ইসলামকে। ওদের সাথে জোটে যাওয়ার কারণে মানুষ আমাদেরকে প্রশ্ন করছে যে আমরা নির্বাচনী জোট থেকে রাজনৈতিক জোট হয়ে যাচ্ছি কিনা। এটা সত্য না, আমি আপনাকে স্পষ্ট করে বলছি। নির্বাচনী জোটটা নির্বাচনী জোটই ছিল। এই মুহূর্তে আমরা যে রাজনীতিটা করছি, আমরা এনসিপি নিজস্ব রাজনীতিটাই করছে। আমরা কিন্তু কারোর সাথে কেউ আলাপ করে রাজনৈতিক সিদ্ধান্ত নিচ্ছি না। ধরেন আপনি বিরোধী দলের রাজনীতি, ওরা ওদের মতো করছে, আমরা আমাদের মতো করছি, আমরা তো ওদের সাথে আলাপ করে আমাদের সিদ্ধান্ত নিচ্ছি না। আপনি যদি ছোট করে যদি বলি যে ধরেন, কিন্তু একটা জোট যখন গঠন হয় তখন কি একটা সবার সম্মিলিত একটা থাকে না? হ্যাঁ, একটা নির্বাচনী জোট তো সবার সম্মিলিত একটা এজেন্ডা ছিল। আমরা একটা 4টা ইস্যুতে আমরা জোটটা করেছিলাম। সেটা ছিল হচ্ছে ওয়েলফেয়ার স্টেট করা, একটা দুর্নীতি বিরোধী ওয়েলফেয়ার স্টেট করা যেটা আগ্রাসন বিরোধী স্টেট হবে, এবং সংস্কার বাস্তবায়ন হতে হবে। সো ওই এজেন্ডাগুলো তো রয়েই গেছে, ওই এজেন্ডাগুলো তো আমরা একসাথে কাজ করব। কিন্তু রাজনৈতিক জোট হতে হলে তো মিনিমাম আদর্শিক একটা অবস্থান সিমিলার হতে হয়। ও আমাদের তো আসলে নিজস্ব রাজনৈতিক মতবাদ আছে, আমরা সবাই সেটার সাথে জামায়াতের না, ওনারা তো আসলে ধর্মীয় রাজনীতিটা করেন। তো আমরা ধর্মকে অবশ্যই সম্মান করি, যেটা বলছিলাম যে আমি তো ধর্মটাকেও মানি, আবার আমি সাম্যেও বিশ্বাস করি। তাহলে আমার সাথে যারা চলেন, আমরা তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দলটা চালাতে চাই। হ্যাঁ, এটা প্রশ্ন করতে পারেন যে আপনি ডানপন্থী হয়ে যাচ্ছেন না, আপনি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন না, আপনি বলছেন মধ্যপন্থার রাজনীতি করতে চান আর গণতান্ত্রিক চর্চা করতে চান, আসলে কি আপনার দলে গণতন্ত্র চর্চা হয় কিনা? সেটাই এখানে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে, আসলে কোন জায়গাটায়। কিন্তু ধরেন আমি যে বিশ্বাসটা থেকে এই রাজনীতিটা মানে দাঁড়িয়ে যাক এইটা চাচ্ছি, সেই বিশ্বাসের জায়গাটা থেকে এই রাজনীতিটা দাঁড় করানোটাও কিন্তু আমারই দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আমার দলে গণতান্ত্রিক চর্চা হচ্ছে কি হচ্ছে না, সেই জায়গাটা যদি কোনো ল্যাপস থাকে বা কোনো গ্যাপ থাকে, সেইটাও ফুলফিল করার জন্য সেই জায়গাটা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার যে জায়গাটা, সেই দায়িত্বটা কার? ওটা তো আমারও না, দলটা তো আমারও। আমি যদি আমার সন্তান যদি
কোন পথে যাবে, কি করবে, সেটাও তো তাকে গাইড করাটা মা হিসেবে আমার দায়িত্ব। তা আমি তো আমার দলটাকে গোছানোর জায়গাটা থেকে, নিজেকে ওই মাতৃত্বের জায়গাটা থেকে দেখি যে আমার সন্তান হলে তো আমি এভাবে গোছাতাম। আপনার কথা থেকেই যদি আমি একটু বলি যে আপনি তারপর নিজে প্রতিনিধিত্ব না করে আপনি সবাইকে সাহায্য করলেন, আমাদের নির্বাচনটা হয়ে গেল, কিন্তু নির্বাচনের যে ফলাফল সেটা সবাই আমরা দেখেছি এবং সবাই আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। কিন্তু বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে ব্যাপারটা, এবং কোনো কোনো ক্ষেত্রে এভাবেই বলা হচ্ছে যে এনসিপি হয়তোবা মানে জামাত না থাকলেও অনেক সংখ্যা ইয়েতে জিতে যেত, বা কোনো জায়গায় এনসিপিকে জোর করেই একটু মানে হারিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ব্যাপারটা কি আসলেই এরকম ঘটেছিল? অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতাটা, সেই জায়গাটা আমি যদি আপনাকে এক্সপ্লেন করি, যে আমরা যখন শুধু প্রেশার গ্রুপের মতো সংস্কার নিয়ে কথা বলছিলাম, বিচার নিয়ে কথা বলছিলাম, তখন বিদ্যমান রাজনৈতিক দলগুলো আমাদেরকে ঐক্যমত্য কমিশনের টেবিলে নানানভাবে তুচ্ছতা ছিল যে ওরা কেন কথা বলতে আসবে। ওরা এটা ভুলেই গেল যে আমরাই সেই ছেলে মেয়েরা যাদের নেতৃত্বে এই অভ্যুত্থানটা হয়েছে। তো তখন বাধ্য হয়ে আমাদেরকে রাজনৈতিক দলের তকমাটা গায়ে লাগাতে হলো, আমরা রাজনৈতিক দল হয়ে গেলাম। জি। আচ্ছা, এখন রাজনৈতিক দল হতে হলে তো আসলে সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ এবং একটা দলীয় কাঠামো দাঁড় করাতে হয় না? তো ফেব্রুয়ারি 28 তারিখ 2025 সালে আমরা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে আমাদের উপর যে মুহুর্মুহু গুলি বর্ষণ হলো সমস্ত রাজনৈতিক দল, বিদ্যমান দলগুলোর কাছ থেকে, এবং কোনো অভিযোগেরই মানে একটা মেজরিটি পার্সেন্টেজেও কিন্তু তাদের অভিযোগগুলোর সত্যতা নাই। আপনি যদি দেখেন, বলা হলো যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস এর অত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। এই সরকার আসার পর সেই দুর্নীতির অভিযোগ কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং নিষ্পত্তি পেয়েছে সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পিএস মোয়াজ্জেম সাহেব। অথচ সারাটা বছর আবার গাজী সালাউদ্দিন তানভীর আমাদের দলের যুগ্ম সদস্য সচিব ছিলেন, উনি জাস্ট দেখতে একটু দরবেশের মতো, জাস্ট বিকজ হি লুকস লাইক দরবেশ নিশ্চয়ই উনি খারাপ, এবং ওনার নামে 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ হলো। সেই অভিযোগও কিন্তু ওই ইন্টারিম গভর্নমেন্টের আমলে না, মানে আমি খুবই গ্ল্যাড যে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এটা নিষ্পত্তি হয় নাই। নিষ্পত্তি যদি তখন হতো তখন বলতো যে ইন্টারিম আমাদের হেল্প করেছে। নিষ্পত্তি হয়েছে নির্বাচনের পর এই সরকারের আমলে। তাহলে আপনি দেখেন যে দুটো বড় বড় অভিযোগ, দুটাই কিন্তু ইন্টারাপ্ট করি। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথাটা যে আপনি বলেছেন, আমরা দেখেছি উনি ব্যাংক হিসাব শো করেছেন। আপনি কি মনে করেন উনি যেই ব্যাংক হিসাবটা শো করেছেন সবার সামনে, আমরা ফেসবুক মিডিয়াগুলোতেও আমরা দেখেছি, এটা কতটুকু যুক্তিযুক্ত আপনার কাছে মনে হয়েছে? যেটা আমরা একটা পয়েন্ট যদি বলি যে 1 মেতে কিছু অ্যাকাউন্ট ওপেন করার কথা আছে, 1 মে আমরা জানি সমস্ত অফিস আদালত সব কার্যক্রম বন্ধ থাকে। আসলে এরপরে এই যে আরেকটা টাকা উঠানোর যে ব্যাপার, 2 টাকা উত্তোলন, আসলে এই জিনিসগুলোকে আপনি কিভাবে বলবেন? আপনি যে বলছেন একেবারে ক্লিয়ার হয়ে গেছে, আদৌ কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, খুব ভালো হলো আপনি প্রশ্নটা করেছেন। প্রাসঙ্গিকভাবে কথাটা উঠে এসেছে যেহেতু, সেটার এক্সপ্লেনেশনটা অবশ্যই দিব। ওইটাই বলছিলাম যে ধরেন সারা বছর আমাদেরকে যেই দুর্নীতির অভিযোগগুলো দেওয়া হয়েছে এবং যেইভাবে আমাদেরকে মেলাইন করা হয়েছে, মানুষের যত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা আগ্রহ ছিল, যেভাবে মানুষ ঢালাওভাবে আমাদেরকে টাকা পয়সা দিয়ে ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে আমাদেরকে ফ্লারিশ করার জন্য হেল্প করতে চাচ্ছিল, এই ধরনের মিথ্যা অভিযোগের কারণে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং রাজনৈতিক কাঠামোগতভাবে আমরা সেভাবে গড়ে উঠতে পারিনি, এবং আমাদের নিবন্ধনের জাস্ট 2 মাসের মধ্যেই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে হয়। এবং ওই সময়টায় বাস্তবিকভাবে সত্যি কথা যদি বলি, আমরা জোট গঠন না করলে আমাদের জন্য নির্বাচনে অনেক বেশি ভোট পাওয়া বা নির্বাচনে জিতে অনেকগুলো আসন পাওয়া খুব কঠিন হতো। ওই বাস্তবতার জায়গা থেকে সত্যিকার অর্থে আমরা যেমন একটা জোটের সমর্থন পেয়েছি, আবার একইভাবে আমরাও এই জোটে আসার কারণে আমরা যেই জায়গাটা ইনফ্লুয়েন্স করতে পেরেছি, সেই জায়গাটা তো হচ্ছে, ধরেন সবাই কি এক্সপেক্ট করে যে ইসলামী দলগুলো রাজনীতিটা করতে আসলে বা ইলেকশনে জিতে আসলে তারা ধর্মভিত্তিক তাহলে রাজনীতি করবে এবং দেশটাকে, আপনারা জামায়াতের সাথে যুক্ত ছিলেন বলেই এতগুলো মানে না, আমি শক্তিশালীভাবে জিতে এসেছেন বুঝবেন। ধরেন ওইটাই বলছি যে আমরা শুধু জামাত বলাটা ভুল হবে, এটা 11 দলীয় জোট না। তো এই জোটটা যখন একসাথে কাজ করেছে তখন বাংলাদেশে আমরা একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছি। আমাদের এটা ছিল একটা প্রো অ্যালায়েন্স, একটা প্রো রিফর্ম অ্যালায়েন্স। সো জামাতের জায়গাটা যেটা আপনারা বারবার এক্সপ্লেইন করার জন্য, আসলে বড় দলগুলোতে যেমন আপনাদের এই 11 দলের মধ্যে যেহেতু জামাত একটু
বেশি বড়, সুগঠিত, সেই জন্য আসলে এটা বলা সবাই হয়। ভাবে যে হ্যাঁ, তারাই প্রধান বিরোধী দল বলে, তারপরে বিরোধী দলের জোটের প্রধান বলে, কিন্তু যখন আলোচনা সমঝোতা হয়েছে তখন কে প্রধান হবে, তখন 11 দলেরই বড় বলে বেশি represent ছিলেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু কোনোদিনই এখন পর্যন্ত এই আলোচনাটা হয় না যে ওই দলটাই হচ্ছে প্রধান দল। হ্যাঁ, ওনারা বেশি আসনে জিতেছেন, অবশ্যই তাদের মতামতের একটা গুরুত্ব থাকবে। যেই জিনিসটা বলছিলাম যে ধরেন জামাত কিন্তু মানুষ এক্সপেক্ট করে যে তারা নির্বাচনে জিতে আসলে তারা একটা ইসলামী রাষ্ট্র গঠন করার চেষ্টা করবে, কিন্তু আপনি দেখেন যে আমরা যেমন জোট করার কারণে সামগ্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলো যে 11 দলীয় জোট, সেই 11 দলের জোটের থেকে আমরা একটা অবশ্যই কাঠামোগত সুবিধা পেয়েছে, মানুষের ভোটের ক্ষেত্রেও সেই ইনফ্লুয়েন্সটা হচ্ছে। একইভাবে আমরাও এই জোট করার কারণে কিন্তু একটা বড় যে চেঞ্জ এসছে, সেটা হচ্ছে ওনারা কিন্তু বলে নাই যে ইসলামী রাষ্ট্র কায়েম করবে, ওনারা বলেছে ওয়েলফেয়ার স্টেট করবে। এই যে ওনারা নিজেদের যে ওনাদের কিন্তু সবসময়ের এইটা বয়ান, রাজনৈতিক বয়ান যে ওনারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, কিন্তু সেখান থেকেও কিন্তু তারা আমাদের সাথে জোট করার কারণে ওই জায়গাটা থেকে সরে এসে আমাদের যেই মতবাদটা বা আমাদের সামগ্রিকভাবে আমরা যেই কাজটা করতে যাই যে হ্যাঁ একটা ওয়েলফেয়ার স্টেট করবো, দুর্নীতি বিরোধী, আগ্রাসন বিরোধী এবং সংস্কারপন্থী একটা রাজনীতি করব, সেই জায়গাটা থেকে কিন্তু তারা ওই জায়গাটা থেকে এসে অ্যালাইন্ড হয়েছে। আপনি ভেবে দেখেন ইনফ্লুয়েন্সটা কিন্তু রিসিপ্রোকাল, এমন না যে শুধু আমরাই সুবিধাগ্রস্ত হয়েছি, ওনারাও কিন্তু ওনাদের জায়গা থেকে সরে এসেছেন এবং তার কারণে বাংলাদেশের মানুষ ওনাদেরকেও সেই আস্থার জায়গাটা দিয়ে, বেনিফিট অফ ডাউটটা দিয়ে ভোটটা দিয়েছেন। এখন আসেন তো ওই জায়গাটা জোটে আমরা জোট যাওয়াটা প্রয়োজন ছিল এবং এটা খুবই প্র্যাকটিক্যাল একটা। বিএনপির সাথে জোটে যাওয়া প্রয়োজন মনে করেননি কেন? না, এমন না যে প্রয়োজন মনে একদমই করিনি, বিএনপির সাথেও জোটের আলোচনাটা হয়েছিল, কিন্তু ওই প্রশ্নটা যখন এসছে তখন বারবারই একটা কথা আমরা স্পষ্ট করেছি যে এই জোটটা হতে হলে কে রিফর্মটার ব্যাপারে কমিটেড থাকবে সেটা ইম্পর্টেন্ট। তো বিএনপির সেই কাছ থেকে আপনি 11 দলের কাছ থেকে সেই জায়গাটা আপনি বেশি পেয়েছেন, সেজন্য আপনার মনে হচ্ছে যে আপনি সেখান থেকে যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের যে শপথটা সেটাই নাই এবং সুপ্রিম কোর্টে বিএনপির লয়াররা গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন যে আদেশ আছে সেটা বাতিলের জন্য, কিন্তু সেটা তো হানা ভোটের জায়গায় চতুর্থ যে ক্লজটা আছে সেখানে তো আছে যে ওইটা, এটা খুব ভালো প্রশ্ন করেছে। আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রশ্নটার উত্তর দিয়ে আপনার এই প্রশ্নের উত্তর আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এক্সপ্লেন করাটা জরুরি। আচ্ছা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে হিসেবটা দিয়েছেন এই জায়গাটায় উনি কিন্তু খালি মুখে মুখে হিসেব দেননি, উনি ওনার এক্স্যাক্ট ব্যাংক স্টেটমেন্ট এবং ওনার বাবা মা এবং ওনার ওয়াইফের ব্যাংক স্টেটমেন্ট সহ উনি হিসেবটা দিয়েছেন এবং সেই হিসেবটা ভেরিফিকেশন যাতে আপনারা করতে পারেন সত্য না মিথ্যা। মজার ব্যাপার হচ্ছে ওই সময় 5 জন উপদেষ্টার নামে ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে, কিন্তু সমস্ত গণমাধ্যম নাকি কার দ্বারা আদিষ্ট হয়ে অন্য উপদেষ্টাদের কথা, শুধুমাত্র আসিফ মাহমুদেরটাই আমরা দেখেছি, তাই না বলেন তো? আচ্ছা, এখন আমি দেখলাম যে ছেলেটা সাহসী আছে, সে তার সমস্ত ব্যাংক হিসাব না, তার বাবা মা এবং ওয়াইফের ব্যাংক হিসাবও সে তুলে ধরেছে। ওই দিন ওই জায়গাটায় ওই হিসেব যখন করছিল এবং সংবাদ মাধ্যমের সামনে যখন প্রেস রিলিজটা করলো, ওই সময় আমিও ছিলাম পাশে, যেহেতু আমি একজন আইনজীবী এবং আমার ফাইন্যান্স নিয়ে অনেক কাজ করা হয়, সো হিসেবটা আমি নিজের চোখে মিলিয়েই দেখেছি, মিথ্যা বললে। তাহলে ওই যে ফার্স্ট মেতে যে ওপেন হওয়া এই ব্যাপারটাও তাহলে সঠিক? এটা তো আসলে ওই টক শোর মতো না, আপনার সাথে আমরা গল্প করছি, তো এটা মজার ব্যাপার। আমি আমার কিউরিওসিটি থেকেই জানতে চাচ্ছি আসলে ফার্স্ট মের ব্যাপারটা এবং 2 টাকা উত্তোলনের ব্যাপারটা। ভাই, বউয়ের অ্যাকাউন্টে 600 টাকা কেন? হ্যাঁ, আপনার বউকে ভরণ পোষণ দেন না, আমি কি আপনার বউয়ের হয়ে আমি কি একটা লিগ্যাল নোটিস করে দেবো নাকি? ও হাসলো, বলে আপু বউকে তো ক্রেডিট কার্ড দিয়ে রাখছি, ওর যা লাগে ও খরচ করবে, ও খরচ করে না, মানে ও ক্যাশ টাকা চাইলে ক্যাশ টাকা, মানে যখন যা লাগে হয়তো ও দিচ্ছে, কিন্তু মানে ওর বউ খুবই সাধারণ একটা মেয়ে, ওরও অনেক বেশি ডিমান্ড নাই। আমার যখন প্রশ্ন করলাম তখন যেটা চোখে দেখতে পেলাম, ওই যে স্টেটমেন্টটা আছে ওইটা 1 মে থেকে নেয়া স্টেটমেন্ট, বাট অ্যাকাউন্টটা ওপেন হয়েছিল অনলাইনে। আপনি যখন অনলাইনে অ্যাকাউন্ট ওপেন করবেন, আপনি এটা যে কোনো দিন, আজকে শুক্রবার যদি হয় তাহলে শুক্রবার দিনও আপনি কিন্তু একটা ছুটির দিন শুক্রবার, ওদিনও আপনি কিন্তু অনলাইনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর ওই অ্যাকাউন্ট খুললে 100 টাকা বোধহয় আসে, বোনাস আসে, 500 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলে 100 টাকা বোনাস পেয়েছে। আর বাকি যে 2 টাকা আর সামান্য 98 পয়সা এরকম কি জানি আছে, 98 পয়সা আর বোধহয় 56 পয়সা এরকম কি জানি একটা আছে, আমার এখন ঠিক মনে পড়ছে না। 2 টাকা উত্তোলনের ব্যাপারটা, যেটা 2 টাকা উত্তোলন হয় নাই জানেন, ওই টাকাটা ট্যাক্স হিসেবে ডিডাক্ট হয়েছে।
হয়েছে। হ্যাঁ। জি জি, মানে এইটা ডেভিড তো- যে জিনিসটাকে ওখানে ওইভাবে করে শো করা হয়েছে। হ্যাঁ, ওই সংবাদ মাধ্যমে যখন বলেছে জি। তখন তো ওইভাবে বলেছে। তো আপনারা যদি স্টেটমেন্টটা দেখতেন তাহলে বুঝতাম যে এই যে 600 টাকা 2 টাকা, ওকে বরং ধরা উচিত যে বেটা তুই মাসে বউকে কয় টাকা হাত খরচ না, আমরা দিয়ে এই আসলে হিসাবটা দে আগে। কিন্তু নির্বাচন নিয়ে আমরা এত কিছু বলছি, আসলে এই যে নির্বাচনটা, আপনারা তো একটা নির্বাচনের জন্যই এবং একটা জুলাই আন্দোলনের পরে এত 19 মাসের একটা কিন্তু অনেক বড় একটা কিন্তু আপনারা সময় পার করেছেন এনসিপি গঠন করা। নির্বাচন কি কিছু দিতে পেরেছে এনসিপিকে? নির্বাচন করে আমরা বাংলাদেশের রাজনীতিতে আমরা প্রথম পা রাখলাম। এটা ধরেন আমাদের দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য পারপিচুয়াল জার্নি উই আর গোয়িং টু হ্যাভ এহেড। হ্যাঁ, তো মানুষের জন্য, জনমানুষের জন্য যে রাজনীতিটা আমরা করতে চাই সেটার জন্য তাদের প্রতিনিধিত্ব থাকাটা খুব জরুরি ছিল। আমি বারবারই বলি যে 300 জন না একজন হলেও মানে যথেষ্ট হতো আমাদের জন্য। আমি এবার একটু সংসদ অধিবেশনের কথা বলি। এই যে সংসদ অধিবেশনটা আমরা দেখলাম শুরু থেকে যদিও অনেক কিছু ছিল, যেমন যাদেরকে যে শোক প্রস্তাব, যাদের নাম গ্রহণ করা হয়েছে সেখানে অনেকেই মানবতা বিরোধী অপরাধে দায়ী ছিলেন, এরকম অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু তারপরও কিন্তু সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে যখন রাষ্ট্রপতির ভাষণের ব্যাপারটা, ওয়াকআউটের ব্যাপারটা, এটা একটা নর্মাল জিনিস, বাট এটা কি মনে হলো না খুব তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাপারটা? এবং এই যে জাতীয় সঙ্গীতের যখন বিহ্বলধ্বনি বাজছিল তখন অনেকেই দাঁড়ালো না, পরবর্তীতে হয়তোবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা দেখেছি যে বারবার ইশারা করছেন দাঁড়ানোর জন্য, এবং এটা বোধহয় অনেকক্ষণ পরে দাঁড়ানো হলো। এই জিনিসগুলোকে আসলে আপনি কিভাবে দেখছেন? সত্যি কথা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, বাংলাদেশ প্রশ্নে এবং মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, জাতীয় সঙ্গীত, এগুলো আমাদের একেবারেই অস্তিত্বের সাথে জড়িয়ে আছে না। জাতীয় সঙ্গীত যখন শুরু হয় তখন অটোমেটিক্যালি এটা তো মানে ধরেন আমি যদি আমার তো মনে হয় যে আমি ঘুমিয়ে থাকলেও দাঁড়িয়ে পড়বো, তাই না? হ্যাঁ, আমরা কিন্তু এভাবেই তৈরি হওয়া, কিন্তু সেটা আমরা সেদিন দেখতে এটা পাইনি। এটা দুঃখজনক। তবে আমি দেখেছি যে এনসিপির যারা ছিলেন এমপিরা, ওনারা হ্যাঁ, প্রথমে দাঁড়িয়েছেন এবং হাসনাত পরে- আব্দুল্লাহ দাঁড়িয়েছেন, তারপরেই বাকি সবাই ধীরে ধীরে কিন্তু দাঁড়িয়েছে। ওই মুহূর্তে যে সিচুয়েশনটা হয়েছিল সেটা হচ্ছে, এখানে এই ঘটনাটা বলতে গেলে একটু অনেক পেছনে যেতে হয়। অভ্যুত্থান পরবর্তী সময়, ইমিডিয়েট ওই সময়টাতে আমরা কিন্তু রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র বিএনপির, মানে অনেক ডিটেইলে ঘটনাটা না বলি, ওই সময় সেনাপ্রধান সময় চেয়েছিল এক, দ্বিতীয়ত কিন্তু অন্তর্বর্তী BNP সরকারের যে অর্ডিন্যান্স সেটা তো রাষ্ট্রপতির কাছ থেকেই আনা বলছি, হয়েছে। ওই জায়গাটাই আসছি। এবং বিএনপির আপত্তির কারণে তখন এই ডক্ট্রিন অফ নেসেসিটির যেই ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যার ভিত্তিতে সাংবিধানিক শূন্যতার কথা বলে জাতীয় সরকার গঠন না করে বিএনপির মতামতে আমাদেরকে 106-এর অধীনে রাষ্ট্রপতির কাছে সেইখানে ইন্টারিম গভর্নমেন্টকে শপথটা নিতে হলো। জি। কিন্তু আমরা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত কখনোই আমাদের কথায় পিছপা হই নাই। যদিও ওই সময় ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে আমরা 106-এর অধীনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছি, কিন্তু একই সাথে সাংবিধানিক যে আইন, সেই আইন অনুযায়ী রাষ্ট্রপতি যদি না থাকে, যিনি স্পিকার, তিনি অটোমেটিক্যালি রাষ্ট্রপতির দায়িত্বপ্রাপ্ত হন। দেখেন তো আমি এই সংসদ নিজের যখন জানা শুরু থেকে হয়, বলি, যেই এনসিপির এত মানে ক্ষমতা, যেখানে একটা শক্তিশালী রাজনৈতিক দলকে হটিয়ে সবকিছু করে ফেললো জুলাইয়ে, সেই এনসিপি কেন রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারলো না? আপা এনসিপি তো একা করেনি, এটা তো আমরা একা কখনোই দাবি করি না যে এনসিপি একা একটা কিন্তু রাজনৈতিক দলকে হটিয়ে এনসিপির ফেলেছে। নেতৃত্বটা কিন্তু ছিল সেখানে হ্যাঁ, এটা সবার সত্যি, অবশ্যই ছাত্র জনতারাই এই সম্মুখভাবে অভ্যুত্থানকে আমরা তাদেরকেই নেতৃত্ব দেখেছি, দিয়েছে। তাদেরকেই কিন্তু পেয়েছি। এখানে তো স্টেক হোল্ডার অন্যান্য রাজনৈতিক দলগুলোও ছিল, এবং তারা তো তাদের নিজস্ব ব্যানার ফেলে এবং সমস্ত সাধারণ মানুষকে নিয়ে এই অভ্যুত্থানটা সফল করেছে। তাহলে পরবর্তীতে এটা stake তো সেটা কেউ কেন একার হলো না? তখন আলোচনার টেবিলে তো ধরেন এই ছাত্র জনতার একার কথা দিয়ে হবে না, অভ্যুত্থানটা তো সবাই মিলে জি। করেছে না। আর বিএনপি একটা বড় এবং ঐতিহাসিকভাবে পুরনো রাজনৈতিক দল, তো উনাদের মতামতটা তো আমাদের সম্মান জানাতেই হতো। তাহলে রাষ্ট্রপতির এখন- অপসারণ কি সেজন্য হচ্ছে না? এখন বলছি, এই মুহূর্তে আমরা আমাদের কথায় কিন্তু আছি, আমরা সবসময় রাষ্ট্রপতির অপসারণ চেয়েছি। যখন নির্বাচন হলো, নির্বাচনের পর যখন একটা নির্বাচিত সরকার আসে, তখন স্বাভাবিকভাবেই নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন করার সুযোগ আছে। কিন্তু কেন জানি আমরা দেখলাম যে বিএনপি রাষ্ট্রপতিকে যেই সুযোগ দিচ্ছে
বারবার সামনে আসার এবং রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার, সেইটা রাষ্ট্রপতি পদবীধারীকে নিয়ে আমাদের সমস্যা না। সমস্যাটা হচ্ছে শেখ হাসিনার যে দোসর, যেই এতগুলো মানুষকে খুন করার সময় যেই চুপ্পু সাহেব একটা শব্দ উচ্চারণ করেন নাই। ওনার হয়তো ক্ষমতা লিমিটেড, কিন্তু ওনার জবানটা তো বন্ধ ছিল না, তাই না? উনি কিন্তু একজন রাষ্ট্রপতির কি বলে নাই। মানে সত্যিকার অর্থে একজন রাষ্ট্রপতির কি সেই ক্ষমতা থাকে? আমি তো বললাম ওনার তো ধরেন ওনার ক্ষমতা তার লিমিটেড, কিন্তু উনি বাংলাদেশের অভিভাবক হিসেবে ওই সময় রাষ্ট্রপতি হিসেবে একটা শব্দ উচ্চারণ করেছে যে এইভাবে এতগুলো নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা ঠিক তত্ত্বাবধায়ক হচ্ছে না। সরকারের অধীনে আপনারা যখন ছিলেন তখন কেন এটা করা হয় না? ওইটা তো ওই যে সাংবিধানিক যেই কন্টিনিউটির কথাটা বলা হচ্ছে, সেই কন্টিনিউটি মেইনটেইন করার জন্যই কিন্তু এটা করা সম্ভব হয় না। এটা ইন্টারিম গভর্নমেন্টের যেহেতু স্পিকারও ছিলেন না। এক্স্যাক্টলি। এখন যেটা নির্বাচিত সরকার হবার পর যেটা করার সুযোগ আছে সেটা করতেই হবে, এবং না করার কোনো অপশন নাই। কারণ এই যেই রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষের জন্য দাঁড়াতে পারে না, হি ইজ নট আওয়ার প্রেসিডেন্ট। অ্যান্ড আমরা এটা মেনেই নিয়েছি, জানি যে হয়তো ভবিষ্যতে অন্য কেউ রাষ্ট্রপতি হলে সেটা হয়তো সরকার দলীয় কেউই হবেন। তারপরও এমন কেউ না হোক যে জুলাই অভ্যুত্থানের সময় এতগুলো মানুষকে দেখে সে রাষ্ট্রপতির পদের মতো পদে বসে থেকে মানুষের পক্ষে দাঁড়াতে পারেননি। আমরা তার অভিশংসন চাই, এবং সেটা নিয়ম অনুযায়ী হোক। জাতীয় সংসদে আরো অনেক কিছু ছিল যেটা শোক প্রস্তাব যেটা করা হয়েছিল, যেখানে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নামও আছে, আমরা তাদের নামগুলো নাই বললাম। সেই ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে তখন আপনার মানে এনসিপি থেকে কেউ কিছু বললো না কেন? যাদের নামের কথা বলা হয়েছে ওই নামগুলো তো আমাদের প্রস্তাবিত না, বরং আমরা যেই নামগুলো প্রস্তাব করেছি সেটা হচ্ছে শহীদ শরীফ ওসমান বিন হাদি। আপনি প্রস্তাব করেননি, কিন্তু সেই নামগুলোর পক্ষে আপনাদের যুক্তিযুক্ত কতটুকু যুক্তি? দেখেন, এখানে সমস্ত রাজনৈতিক দল আছে। বিএনপির পছন্দ অনুযায়ী নাম প্রস্তাব করেছে, এখানে জামাত ইসলামের পছন্দ অনুযায়ী নাম প্রস্তাব করেছে। মজার ব্যাপার হচ্ছে আজকে জামাত ইসলাম বিরোধী দল হিসেবে 11 দলীয় জোটের সাথে আছে, কিন্তু 2001-এর পার্লামেন্টে জামাতের কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। এই জায়গাটাতেই আসছে। আপনি দেখেন 2001 সালে এই সরকারি দলের সাথে কিন্তু জামাতে ইসলাম এই সরকারের মানে তখন 2001 সালে তারা সরকারের অংশ হিসেবে তারা শপথ পড়েছিলেন, এবং তারা মন্ত্রীও ছিলেন। যাদের নাম আপনি বলছেন যে তাদের ব্যাপারে শোক প্রকাশ করা হয়েছে, তাদের মধ্যে তো মন্ত্রীও ছিলেন, এবং সেই মন্ত্রিত্ব দিয়েছিল তো বিএনপি। তো প্রশ্নটা তো আসলে আমরা তো নতুন রাজনীতি করতে এসেছি, এই প্রশ্নটা আপনারা তো যেমন প্রেসিডেন্টকে আপনাদের পছন্দ হয়নি সেটা নিয়ে আপনারা কথা বলেছেন, তাহলে ওই জায়গাটা যদি আপনাদের এই অপছন্দ থাকে সেই জায়গাটায় আপনারা কথা বলুন। মুক্তিযুদ্ধে জামাত ইসলামের অবস্থান কি, সেই প্রশ্ন আমরা স্পষ্টভাবে জামাত ইসলামকে করেছি, এবং জামাত ইসলামের উত্তর দিয়েছে ওই সময় তাদের যে অবস্থান ছিল তারা সেই অবস্থানের জন্য তারা ক্ষমা প্রকাশ করেছে, এবং তারা বাংলাদেশপন্থী রাজনীতিটা করবে এই কমিটমেন্টটা করেছে। যেহেতু বিদ্যমান সমস্ত রাজনৈতিক দল, ধরেন আওয়ামী লীগ তাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে না, বিএনপি তাদের সাথে 2001 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত একসাথে রাজনীতি করেছে, এবং এতগুলো বিদ্যমান রাজনৈতিক দল তাদেরকে ওই জায়গাটা থেকে সরে এসে তাদের সাথে রাজনীতিটা যখন করেছে, এবং তারা বাংলাদেশপন্থী রাজনীতি করবে বলেছে, এবং জুলাই গণ অভ্যুত্থানেও কিন্তু এই জামাতের যারা আছে তাদের অংশগ্রহণ ছিল, এবং রিফর্মের পক্ষে তারা সেই জায়গাটা থেকে তাদেরকে আমরা বেনিফিট অফ ডাউট দিয়েছি। আমি বলছি না যে আমরা অন্ধভাবে তাদেরকে ওই জায়গাটা থেকে একদম চোখ বন্ধ করে ক্ষমা করে দিয়েছি। এটা আসলে আমাকে জিজ্ঞেস করলে আমি বলছি, ধরেন আমি ওই জায়গাটা থেকে আমি একদম চোখ বন্ধ করে এটা বলতে পারবো না, আমার ভিতর থেকে হয়তো আসবে না, যেটা আসবে না সেটা আমি বলতে চাই না। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নেও কিন্তু আমরা এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা আমরা বলেছি। কি দেখেন, আমরা বলেছি বিচার নিশ্চিত হতে হবে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হবে, যারা যারা অপরাধের সাথে জড়িত তাদের বিচার হতে হবে, ন্যায় বিচার হতে হবে, এবং তারপরে তারা ক্ষমা প্রার্থনা করে সমাজে কিভাবে তাদেরকে রিহ্যাবিলিটেট করতে হয় সেইটার কনভারসেশনটা শুরু হতে হবে, এবং সেইভাবে একটা হিলিং প্রসেসের মধ্যে গিয়ে তাদেরকে পুনর্বাসন করার, সমাজে বিচার, হিলিং এন্ড দেন রিকনসিলিয়েশন কিভাবে হতে হবে সেই ডায়ালগটা খুবই জরুরি। আপনি সমাজের যারা বাংলাদেশে ধরেন 71-এ যারা পাকিস্তানপন্থী ছিল, যারা বাংলাদেশ হোক এটা চায় নাই, তারা তো ওই সময়কার মানুষ, কিন্তু যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, যারা বাংলাদেশকে ধারণ করে, যারা বাংলাদেশকে ভালোবাসে, আপনি কি তাদেরকে বাদ দিয়ে দিতে পারবেন? আবার একইভাবে আওয়ামী লীগের যেই মানুষগুলো এই বাংলাদেশের
জন্য রাজনীতি করে বা এই বাংলাদেশকে ভালোবাসে, যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত না, যারা 26 লক্ষ কোটি টাকার ভাগ নেয় নাই, আপনি তাদেরকে দেশ থেকে বের করে সেভাবে দেবেন? কি আপনি স্পেসিফিক করতে পারবেন? তাহলে কি কালকে আওয়ামী লীগ এসে ক্ষমা ছিল, তারা ক্ষমা পাবে? এটা তো আপনি একচ্ছত্রভাবে ক্ষমার কথা তো আমরা কারোর জন্যই বলছি না। জি। আপনার যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিচার হবে। একটা দল যখন গণনা করা হয় সেখানে কেউ খুব ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে, কিন্তু যখন আপনি দল হিসেবে তাকে আপনি বিচার করছেন তখন তো দলকেই শাস্তিটা দেওয়া হয়। এখন ধরেন জামাত ইসলামও তো একটা সময় নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দল হিসেবে বিচার করার যে জায়গাটা, সেই জায়গাটা সামগ্রিকভাবে আলটিমেটলি বিচার কি হবে, এই যে এই পরিবর্তিত আইন কতটুকু থাকবে, কি হবে, এটা ভবিষ্যৎ বলে দিবে, কিন্তু বিচার হতেই হবে। না, আমরা অবশ্যই আমরা এই যে চাইবো। বিচার আমরা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা শুধু একটা বিচার চাই কিন্তু এরকম না, আমরা যুদ্ধাপরাধের বিচারও চাই, আমরা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা শাপলার হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার আমরা চাই, দেখলাম যে এবং একইভাবে আমরা জুলাই হত্যাকাণ্ড এবং জুলাই আহত নিহতদের বিচার চাই। বিচার আমরা সবার চাই, শুধু অন্যায় যদি আমি করে থাকি আপনি আমার বিচারটুকু করেন। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা দেখতে পাচ্ছি একটু তেল, গ্যাস এগুলো নিয়ে একটু অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি, বাজারে বিভিন্ন দ্রব্যমূল্যের অস্থিতিশীলতা দেখতে পাচ্ছি, নতুন একটা গভর্নমেন্ট এসেছে। আপনার কাছে এই সব কিছু মিলায় কেমন মনে হচ্ছে এই নতুন সরকারকে? আচ্ছা, সরকার গঠন করার পরই এটা একটা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির কারণে সরকার বেশ একটা চ্যালেঞ্জের মুখেই পড়েছে। একবার শুনছি যে ইরান বলেছে যে হরমুজ প্রণালীতে যে তেল গ্যাস যেই চলাচলের যেই পদ্ধতিটা, সেটা আমেরিকার জন্য বন্ধ থাকলেও বাংলাদেশ বা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের জন্য বন্ধ আমি এখানে ছোট্ট থাকবে না। করে যদি একটু অ্যাড করি, হরমুজ প্রণালী দিয়ে কিন্তু বাংলাদেশের মানে পুরো এই কন্টিনেন্টালি কিন্তু মাত্র 20% তেল মাত্র আসে। হ্যাঁ, সেখান থেকে হয়তো বাংলাদেশের ভাগে কত 2 to 3% পড়ে। আমরা শুধু এই হরমুজ প্রণালীতে কেন আটকে আছি? সেপ্টেম্বর পর্যন্ত যদি এই যুদ্ধ এক্সটেন্ডেড হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশ না, সারা বিশ্বের জন্য এটা খুবই একটা এবং সেটার জন্য আমরা সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে হবে, এবং সেটা সরকার দল বলে না। আমরা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে, বাংলাদেশের মানুষের প্রশ্নে আমরা কিন্তু সবাই একসাথে কাজ করব। যে কোনো চ্যালেঞ্জ যখন আপনি কন্টিনিউ থাকবে তখনই কিন্তু এটা একটু খারাপ আকারটা ধারণ করে। এক্স্যাক্টলি। আর ভারত থেকে তেল আনা প্রশ্ন নিয়ে অনেকবার অনেকে অনেক কথা বলেছে, কিন্তু আমরা ওই যে বারবার এই কথাটা বলি, আবারও বলি, আমরা পারস্পরিক যে সম্পর্ক সেটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে হবে। সবচেয়ে বেশি আমরা দেখেছি যে ভারতের যে বিরোধিতা সেটা করেছে, কিন্তু আজকে দেখেন ভারতে কিন্তু আমাদেরকে ডিজেল দিল। ভারত থেকে তো আমরা ডিজেল কিনে নিয়েছি। মজার ব্যাপারটা হচ্ছে আগ্রাসন বিরোধী এটা ভারত না, শুধু যে কোনো রাষ্ট্র আমাদের আগ্রাসন করতে আসলে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভারতের সাথে আগ্রাসন বিরোধী রাজনীতিটা করার কারণ কি? তাদের প্রতি আমাদের রাষ্ট্র হিসেবে ঘৃণা না, ভারতীয় মানুষের প্রতি আমাদের ঘৃণা না, কিন্তু ভারতের আমাদের প্রতি যে পররাষ্ট্র নীতি, যেই নীতিটার ভিত্তিতে তারা আমাদেরকে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করে, তারা শুধু নিতে চায়, দিতে চায় না। বিগত 16-17 বছর শেখ হাসিনাকে দিয়ে তারা শুধু শেখ হাসিনাকে ফেভার করেছে, আওয়ামী লীগকে ওন করেছে, বাংলাদেশের মানুষকে ওন করে না, বরং শোষণ করেছে। সেই জায়গাটা থেকে আমরা তাদের বিরুদ্ধে কথা বলি। আমাদের কথা হচ্ছে ভালোবাসা। আপনি ওই যে শুরু করেছিলাম কিন্তু এই কথাটা দিয়ে না, যে আপনি যতটুকু ভালোবাসা দিবেন আমি ঠিক ততটুকুই ভালোবাসা দিতে রাজি আছি, দরকার হলে তার চেয়ে বেশিই দিব, কিন্তু সেই জায়গাটা থেকে আপনাকে 2 পা আগালে আমিও তো 2 পা আগাতে পারবো, আপনি 1 পাও আগালেন না, আমি আপনার জন্য 10 পা আগালাম, এভাবে তো হয় না। আমাদের ভারতের সাথে একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, এবং আমরা চাই ভারতে যেই অভিযুক্ত আসামিরা আছেন এই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত আসামিরা আছে তাদেরকে ভারত আমাদের ফিরিয়ে দিক, ইনক্লুডিং হাদির হত্যাকারী। আমরাও চাই সবকিছু খুব সুন্দরভাবে হোক এবং সুন্দরভাবে আমাদের এই বাংলাদেশটা এগিয়ে যাক। এক্স্যাক্টলি। হুমায়রা নূর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের অনেক আলাপ হলো, অনেক আলোচনা হলো, এবং আশা করি আই হোপ আমাদের অবস্থানটা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি বা পারার চেষ্টা করেছি। উই আর অলওয়েজ ওপেন টু হ্যাভ ডিসকাশনস এন্ড এনি কোয়েশ্চেনস। মানুষের রাগ থাকলে সেই রাগটুকু প্রকাশ করুক, উত্তর দিতে আমরা সর্বদা প্রস্তুত। অবশ্যই আমরা আপনাদের কাছ থেকে এটাই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সবশেষ খবর পেতে ভিজিট করুন campusTimes.press এবং চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকুন, ভালো থাকুন।